শাপলা চত্বরের ঘটনা 2013 সালে যখন 5ই মে ঘটনাটা ঘটে, সারা রাত কি হয়েছিল না হয়েছিল সে তথ্য আমরা জানিনি। টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়েছে এবং হঠাৎ করে সব কিছু অন্ধকার করে একটা ছোট্ট সময় পার হলো, এরপর আবারও আলো ফিরল, তখন দেখলাম আমরা মাঠ ফাঁকা। আপনি আসলে গণমাধ্যম কর্মী হিসেবে কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন, তারপর না হয় এখানে আসবো। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং 71 টেলিভিশন দর্শকদেরকে। আসলে ওই যে ঘটনাটা, এটা একটি আপনার মানে একটু মানে ওই সময়টায় আমরা যারা গণমাধ্যম কাজ করেছিলাম, তখন আমরা ওই রাত সারা রাত কিন্তু আমরা মানে যারা মানে মিডিয়াতে কাজ করি, সারা রাত আমরা কিন্তু মানে এই নিউজটা আমরা মনিটর করেছি, কি হচ্ছে সেখানে, অন্ধকার, মানে সেই যে মৃত্যু, মানে সাংবাদিকেরও অনেক আহত হয়েছে, সেই যে বিভীষিকাময় একটা মানে মানে জায়গায় পরিণত হয়েছিল সেখানে। ওই সময়টায় মানে সে মানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে যেভাবে মানে তৎকালীন যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সেখানে সমাবেশে হামলা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, গ্রেনেড, বোমা, নানানভাবে এখানে অতর্কিত হামলা চালিয়ে আহত নিহতের সংখ্যাটা তখন তাৎক্ষণিকভাবে বলা যায়নি কত হবে। তো অনেকেই মানে বিশেষ করে দলগুলোর পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে কিন্তু মানে অনেক বেশি মানে সহস্রাধিক দাবি করেছিল তখন তারা, মানে মানে এটা সরকার পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছিল। তো পরবর্তীতে দিন পর যে আপনার এখন যে অনুসন্ধান বা তদন্তের পর যেটা 32 জনের মৃত্যুর খবর, মারা যাওয়ার খবরটা, হত্যার খবরটা যে মানে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা নিশ্চিত করলো, এটা একটা মানে যদি বস্তুনিষ্ঠ হয়ে থাকে এটা খুবই ইতিবাচক, যে প্রকৃত মানে মৃত্যুর সংখ্যাটা অবশেষে জাতি জানতে পারলো। সেখানে কিন্তু একটা ধোঁয়াশা ছিল এখানে কতজন মারা গিয়েছে। তো সেই ধোঁয়াশাটা অবশেষে কাটার পথে, এবং আমরা আশা করব এই তদন্তটা সঠিকভাবে যেন হয় এবং বস্তুনিষ্ঠ যাতে হয়, একই সঙ্গে বিচার প্রক্রিয়াটাও যাতে সুষ্ঠু এবং মানে আপনার নিরপেক্ষভাবে হয়। এখানে আরেকটা জিনিস হলো অর্থ যোগানদাতাদের মানে খুঁজতেছে তদন্ত কমিটি। অর্থ যোগানদাতা এখানে একটা বড় ভূমিকা রেখেছে। আমি এই অর্থ যোগানদাতাদের ভূমিকাটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, তার আগে ঘটনাটা নিয়ে আর একটু সাহেব থেকে তারিখ আপনার কাছে আসতে চাই। আমন্ত্রণ আপনাকে, এবং এ বি মোশাররফ আপনাকেও আমন্ত্রণ। সাহেব থেকে তারিখ একটু বলবেন, মানে ওই রাতে আসলে আপনারা, বিশেষ করে আপনার পর্যবেক্ষণ কিছু, আপনি আসলে এখানে ছিলেন কিনা বা আপনার কাছের কেউ সেখানে ছিলেন কিনা, এবং আপনাদের কাছ থেকে আপনারা যে তথ্যগুলো জেনেছেন নিজেদের পর্যবেক্ষণ দিয়ে এবং চিফ প্রসিকিউটরের কাছ থেকে আজকে আমরা যেটা জানতে পারলাম, দুটোর মধ্যে মিলটা পাচ্ছেন কিনা ঠিকঠাক, নাকি সংখ্যাটা আরো বেশি বলে আপনারা মনে করেন? আপনাকে, যারা আলোচনায় যুক্ত রয়েছেন সেই সমস্ত বিজ্ঞ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেই রাতের কথা মনে পড়লে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই আমি তখন একটি পত্রিকার, ওই সময়ে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হিসেবে আমার অফিস ছিল পুরানা পল্টনে। আমি সারাদিন এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখছিলাম, আমার সাংবাদিক যারা ছিলেন তারা নজর রাখছিলেন। তো পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। যখন সন্ধ্যার পর থেকে যখন একটা আভাস আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছিলাম যে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে, তখন বিভিন্ন সূত্র মারফত এই সংবাদটুকু আমরা ওখানে যারা আয়োজক ছিলেন তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম যে এমন আয়োজন চলছে। তো যাই হোক, তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে শুধু একটা দিক খোলা রেখে যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে লাইভ টেলিকাস্ট হচ্ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বন্ধ করে যেভাবে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এমন ঘটনা আমার চোখের সামনে আমি এর আগে দেখিনি। আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন যে যেহেতু চতুর্দিকে বন্ধ, বড় বড় উঁচু উঁচু দালান, সেই জায়গায় যখন দুই পাশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসভাবে হামলা চালালো, তখন সেখানে একটা নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন 32 জনের নাম এসেছে, আমি যতটুকু দেখলাম তাতে বলা হয়েছে যে এটা চূড়ান্ত নয়, এটা আরো বাকি রয়েছে, আরো অনেকগুলো পয়েন্ট বাকি আছে, যেমন যাত্রাবাড়ি, ওদিকে নারায়ণগঞ্জের কথা বলা হচ্ছে, ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গা আছে, সেগুলো হিসেবেও বাকি আছে। জি
জি, সেগুলি বাকি রয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ। তবে একটু আমরা দ্বিধান্বিত এই জন্য যে অনেকে বিভিন্ন এই সমস্ত বিচারগুলো আদৌ হবে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করতে দেখছি। আমরা সেই সংশয়ে থাকতে চাই না, আমরা আশাবাদী হতে চাই যে বর্তমান সরকার আসলে কোনো সমঝোতার মধ্যে না গিয়ে এটার প্রকৃত বিচার যেন হয় সেই দিকটি তারা চূড়ান্ত করবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আশা করি যে দেশের প্রতিটা মানুষ এটা প্রত্যাশা করে। প্রত্যাশা করেন। আমি নিশ্চয়ই সময় থাকলে আলাপে ফিরবো। আমি একটু এবিএম মোশাররফ আমি হোসেন একটু শেষ একটি বাক্য জি, বলা ছোট প্রয়োজন করে, মনে জি। করছি। কিন্তু যে কারণে এই 5ই মে হয়েছিল এবং 5ই মের এই নৃশংস ঘটনা ঘটেছিল সেই মূল উপাদানগুলো কিন্তু এখনো সমাজে বিদ্যমান। আমি পরবর্তী সময়ে এলে সেই বিষয়গুলো না, আপনি আলোচনা মূল করব। উপাদানটা একটু বলে দেন, মূল উপাদানটা বলে দেন, কারণ আমি অন্য টপিকে যাবো আর কি। জি, দেখুন, আপনি এখানে কিন্তু শাহবাগের বিপরীতে এটা হয়েছিল। শাহবাগ যে কথা নিয়ে শাহবাগ এসেছিল, আসলে সেই কথার আড়ালে তাদের আরেকটা এজেন্ডা ছিল। একটা নির্দিষ্ট গোষ্ঠী এদেশের ধর্মপ্রাণ মানুষকে, এদেশের মানুষের বোধ বিশ্বাসকে চরমভাবে আঘাত দিচ্ছিল। সেই আঘাতের প্রতিবাদেই কিন্তু হেফাজত রাস্তায় নেমেছিল, দেশের ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু এখনো এত কিছু ঘটে গেল। এই অতি সম্প্রতি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রেতাত্মারা আবার নতুন ভাবে সেই উস্কানি দিয়ে যাচ্ছে। এদেরকে যদি রোধ করা না যায় তাহলে আবারও এরকম ঘটনা ঘটবে, আবারও কি আমরা এরকম নৃশংস ঘটনার মুখোমুখি হব? এই প্রশ্নটি আমার রয়ে গেল। এই প্রশ্নটাই যদি সরাসরি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আনি, মানে বলা হচ্ছে যেই সময় আসলে 2013 সালের 5ই মে ঘটনাটা ঘটলো, সেটা একটা কঠিন সময় ছিল এই অর্থে যে তার ঠিক মাসখানেক আগে রানা প্লাজার যে ভবন ধসের ঘটনা ঘটে, একটা রেস্কিউ চলছে, অন্যদিকে গণজাগরণ মঞ্চের মতো ঘটনা ঘটছে, অন্যদিকে আবার এই 5ই মের ঘটনা ঘটলো। একটা কঠিন সময়ের মধ্যে দেশ ছিল এবং বিচারের জায়গায় নানা রকমের বাধাও তৈরি করা হয়েছে, তথ্যগত বিভ্রাট তৈরি করা হয়েছে, এটা আমরা শুনতে পাচ্ছিলাম। বিএনপি আসলে তাদের জায়গা থেকে প্রতিবাদের ভাষাটা কতটা জারি রেখেছিল এবং যে সমস্ত কাঠামোগুলো তখন ছিল, শায়েখ তারিক বললেন সেটা এখনো নাকি বলবৎ আছে। আপনার সেটা মনে হয় কিনা, থাকলে আসলে বিএনপি কিভাবে এটা ভাবছে আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং 71 টিভির দর্শক শ্রোতা। আসলে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় ঘটনা ঘটেছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি ওই দিন রাত্র 8টা পর্যন্ত আমি পল্টনে ছিলাম। আচ্ছা। এরপর আমরা এমন ভাবে সাউন্ড গ্রেনেড হামলা হচ্ছিল এবং নানাভাবে বিচ্ছিন্নভাবে যে গোলাগুলি হচ্ছিল, এরপর আমরা ওখান থেকে, আমি ব্যক্তিগতভাবে ওখান থেকে চলে এসেছিলাম। পরবর্তীতে আমরা শুনেছিলাম যে রাত্রে যেভাবে ক্র্যাকডাউন হয়েছে, মানুষ মারা গেছে, রক্তাক্ত হয়েছে, মতিঝিল একটা রণক্ষেত্রে তৈরি হয়েছে। এটা আসলে কোনোভাবে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা এটা আশা করতে পারি। যে কোনো মানুষের একটা প্রতিবাদ করার একটা তো অধিকার আছে। আমি যদি কোথাও অসঙ্গতি দেখি, আমি কোথাও যদি অনিয়ম দেখি, বৈষম্য দেখি, অথবা রাষ্ট্রের নিপীড়ন দেখি, তার বিরুদ্ধে আমার রুখে দাঁড়াবার তো আমার সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের আমলে এই অধিকারটাকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখবেন একদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় কাউকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে যারা তাদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করছিল তাদের উপর কি নিষ্ঠুর নির্যাতন সেদিন করা হয়েছিল। এবং আপনি দেখবেন যে আমার স্পষ্ট মনে আছে, ওই দিন সারাদিন পল্টনে আমরা থাকার কারণে আমরা দেখেছি যে মানুষের মধ্যে কি একটা স্বতঃস্ফূর্ততা। এবং আমরা মতিঝিল, শাপলা চত্বর আমরা ঘুরে দেখিয়েছি। এবং সবচেয়ে ওই দিন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছিল যে ঢাকার মানুষ মনে হয় সারাদিন রাজপথে নেমে এসেছিল, যার যা সঙ্গতি ছিল তা দিয়ে কিন্তু সেই দিন মানুষের পাশে দেয়, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, এরকম একটা পরিবেশ কিন্তু আমরা সেদিন দেখেছিলাম। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘটনা কিন্তু একটা চরম একটা বিভৎসতার দিকে চলে যাচ্ছিল, কারণ সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের নির্দেশে যেভাবে আমার মনে হয়। ঠিক আছে, আপনার আসলে সেই স্মৃতিচারণ আসলে ভয়ঙ্কর, এটা আসলে করতে গেলে অনেক দীর্ঘ সময় যাবে। যদি আপনি আমাকে একটু বলতেন সেই সময় যে ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড যা যা ছিল সেই ইনগ্রিডিয়েন্টস গুলো এখনো রয়েছে, যেটা শায়েখ তারিক বললেন, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা চলে গেছে, মানে এই ব্যাপারটা আসলে এটা যদি শায়েখ যদি স্পষ্টভাবে বলতেন যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায়, একটু প্রশ্ন করবেন শায়েখ তারিক, তাহলে আমি একটু তাকে বলুক, তারপর আমি আর একটু জবাবটা দেই। জি জি। যেমন দেখুন, আমাদের মোশাররফ হোসেন ভাই চমৎকার বলেছেন। ওই সময় দেখেন এক শ্রেণীর তথাকথিত কোট আনকোট নাস্তিক, যারা নিজেদেরকে নাস্তিক হিসাবে প্রকাশ করে, তারা
একেবারে সরাসরি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিয়ে অশ্লীল ভাষায়, ন্যাক্কারজনক ভাষায় তারা যখন একের পর এক ওই সময় পোস্টগুলি দিচ্ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দাবানল জ্বলে উঠেছিল। সেইটাকে সরকার সেটাকে নিবৃত্ত না করে বরং উল্টো যারা এই প্রতিবাদের জন্য রাস্তায় নামলো তাদের বিরুদ্ধে সে খড়গহস্ত হলো। তো এখনো আপনি লক্ষ্য করেছেন, আমি অতি সম্প্রতি দেখছি হঠাৎ করে এটা এই মাসখানেক যাবত এটা মানে আবার নতুন করে শুরু হয়েছে, আবারও ব্যাপকভাবে শুরু হয়েছে। এই যে শুরু আপনি হচ্ছে আপনি মানে এটাকে যদি ধর্মীয় যে কটূক্তি সেগুলো ভার্চুয়ালি বেড়েছে এটা ইঙ্গিত দিচ্ছেন, নাকি অপতথ্য জি গুজব? জি জি আচ্ছা। এটা বেড়েছে এবং শুধু তাই না, আপনি ওই যে শাহবাগের পেছনে যারা ছিল তাদেরকে তো আমরা চিনি যে সরকারের পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছিল, কিন্তু আরেকটা পৃষ্ঠপোষক ছিল বাম ঘরানার একটা বিশেষ গোষ্ঠী, সেই জিনিসটাকে ইন্ধন দিয়েছিল। এখনো তারা সেটাকে ইন্ধন দিচ্ছে, এখনো মানুষের বুঝতে পারছি। তার মানে আমার মনে হয় এবিএম মোশাররফ হোসেন বড় সংসদ সদস্য আপনি বুঝতে পেরেছেন। জি। না আসলে দেখেন, আমাদের বাংলাদেশে সব সময় তো আমাদের ধর্মের বিরুদ্ধে অথবা ইসলামের বিরুদ্ধে একটা গোষ্ঠী আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মানে কেউ বাংলাদেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য নানা কৌশল অবলম্বন করে এবং তারা বুঝাতে চাচ্ছে, যেমন শেখ হাসিনা এই দীর্ঘদিন ক্ষমতা থাকার অন্যতম একটা কারণ ছিল, কিন্তু উনি বহির্বিশ্ব অথবা যারা প্রভাবশালী রাষ্ট্র তাদেরকে বুঝাচ্ছিলেন যে উনি ছাড়া এই জঙ্গলিদেরকে অথবা যারা ইসলামী মিলিট্যান্ট ওনাদের ভাষায় এদেরকে দমন করা সম্ভব না। কিন্তু আমরা দেখেন বাংলাদেশ একটা ধর্মপ্রাণ মুসলিম রাষ্ট্র, এখানে একটা চমৎকার ধর্মীয় সম্প্রীতি রয়েছে, এখানে যে যার ধর্ম পালন করে এ নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো বাধা নাই, কোনো আক্রোশ নাই। কিন্তু আমরা দেখেছি খুব পরিকল্পিতভাবে এই যে ধর্মীয় বিভাজনটা তৈরি করা হয়। একদম। আমি এই যে ধর্মীয় বিভাজন তৈরি করা হয় এই পর্যন্ত থামে, আমি বিরতি থেকে এসে এখান থেকে আবার শুরু করব।